বাংলাদেশে উত্তেজনা অব্যাহত, উত্তেজক পরিস্থিতি, ক্রমশ চাপ বাড়ছে সে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের উপর। এদিকে এমন পরিস্থিতিতে দেশ ছেড়েছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। মূলত চিকিৎসার জন্যই তিনি বিদেশে গিয়েছেন বলে জানা যাচ্ছে। এরই মাঝে উঠে বাংলাদেশ ইস্যুতে ঘুরে যাচ্ছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি। প্রথম দাবার চালে এটা বুঝিয়ে দিল কিছুদিনের মধ্যে শপথ নিতে যাওয়া ট্রাম্প ও তার প্রশাসন। আর এই বিষয়টি বুঝতে হলে একটু পেছন থেকে ঘটনার বর্ণনা শুরু করতে হবে। জুলাই আগস্টে যে আপনারা সারা বাংলাদেশে শেখ হাসিনা গণসংবর্ধনা কমিটি গঠন করুন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনা ইনশাল্লাহ খুব শীঘ্রই ইনশাল্লাহ দেশে ফিরবেন প্রধানমন্ত্রী হিসেবে। ইনশাল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগ আগামী 2-3 মাসের মধ্যে পূর্ণাঙ্গভাবে বাংলাদেশের রাজনীতিতে ফিরবে, তবে সেটি কিভাবে হতে পারে তা নিয়ে কোনো ধারণা দেননি তিনি। সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বিবিসি বাংলাকে এসব কথা বলেন। গত 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতা এবার কি তাহলে হঠাৎ করে আওয়ামী লীগের অ্যাকশনে কি ডক্টর ইউনূস পদত্যাগ করবেন? আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতা আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে চাঞ্চল্যের ঘটনা ঘটেছে। তার মধ্যে থেকে আমি আপনাদেরকে এমন কিছু বাছাই করা ভিডিও ফুটেজ দেখাবো যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলছি সম্পূর্ণ ভিডিও যদি আমার সাথে থাকবেন তাহলে সবকিছু বুঝতে পারেন ইনশাআল্লাহ। তো দর্শক চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজগুলো আমরা প্রমাণ সহকারে দেখে আসি। বাংলাদেশে উত্তেজনা অব্যাহত, উত্তেজক পরিস্থিতি, ক্রমশ চাপ বাড়ছে সে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের উপর। এদিকে এমন পরিস্থিতিতে দেশ ছেড়েছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। মূলত চিকিৎসার জন্যই তিনি বিদেশে গিয়েছেন বলে জানা যাচ্ছে। এরই মাঝে উঠে আসছে নয়া তথ্য। সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নাকি বাইরে ফান্ডিং তৈরি করছেন। কিন্তু কেন? এই বিষয়ে বিস্তারিত জানালেন বাংলাদেশের বিখ্যাত সাংবাদিক সুশান্ত দাশগুপ্ত। শোনাবো তার কি বিশ্লেষণ, শুনুন। যিনি এই মুহূর্তে সেনা প্রধান অর্থাৎ ওয়াকারুজ্জামান, তিনি নাকি বাইরে তার একটা ফান্ডিং করেছেন, এইরকম বেশ কিছু সূত্র মারফত খবর বেশ কয়েকজন বাংলাদেশি সাংবাদিকের সূত্র মারফত আমাদের কাছে এসেছে। কোথাও কি এর সঙ্গে রিলেট করতে পারছেন ঘটনাগুলো পরপর? আপনি দেখেন যে আমরা জানি বা অনেক সময় শুনেছি যে বাংলাদেশে যেভাবে শেখ হাসিনাকে জোরপূর্বক দেশ থেকে সরিয়ে দেওয়া হলো, এর পিছনে বাইডেনের একটা যোগসূত্র ছিল বাংলাদেশের সেনাবাহিনীর সাথে। মানে কথিত আছে যে আমেরিকা থেকে একটা চাপ আসছিল বাংলাদেশের সেনাপ্রধানের কাছে যে শেখ হাসিনাকে জোর করে সরিয়ে দাও। তো এই বিষয়গুলোকে এখন কিন্তু রিভার্স হবে। ডক্টর ওয়াকারুজ্জামানের মনে কি ছিল না ছিল এবং যা তিনি করেছেন এইটা কিন্তু এখন রিভার্স হবে। এই রিভার্সের ফলে আপনি দেখবেন আগামী 20 তারিখের আগেই কিছু ঘটে যায় কিনা। এমনও তো হতে পারে। দাদা একটা ছোট্ট প্রশ্ন করবো যে একটা সূত্র মারফত বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে আমরা কথা বলি, তারা কেউ বলছিলেন যে ওয়াকারুজ্জামান নাকি বাইরে একটা ফান্ড পাঠাচ্ছেন এবং তিনি নাকি বাইরে যাবার একটা চেষ্টা করছেন। আপনার কাছে এই তথ্যটা আছে? না, এটা তো আসলে আমরা প্রায়ই শুনছি যে ওয়াকারুজ্জামান একটা এক্সিট পয়েন্ট খুঁজছেন। উনি চেষ্টা করছেন যে যাতে সেফলি নিজের জান নিয়ে নিজের প্রাণ নিয়ে বাঁচা যায়, যেভাবে খালেদা জিয়া বেঁচে। কিন্তু কেন ফান্ডটা পাঠাচ্ছেন? তিনি কি বাইরে বেরিয়ে যাবার চেষ্টা করছেন আগে থাকতে, কি সেই জন্য তিনি ফান্ড সরাচ্ছেন? আপনার কি ধারণা? আমার ধারণা তিনি একটা সেফ ফান্ডিং নিজের জন্য করে রাখছেন, যাতে উনি দেশ যদি পলাতে সক্ষম হন, দেশ থেকে পলাতে সক্ষম হইলে তাতে উনি নির্বিঘ্নে দিন কাটাতে পারেন। এই জন্য তো এই ফান্ডটা সরানোর দিন চেষ্টা করছেন। এটা কবে থেকে শুরু করেছেন দাদা? এটা কবে থেকে শুরু করেছেন? আপনি তো ভালো বলতে পারবেন এটা। এটা ওয়াকারুজ্জামান আমি তো মনে করি এটা 5 আগস্টের আগে থেকে উনার প্ল্যান। ইটস নট অনলি যে উনি 5 আগস্টের পরেই, এটা তো ওই দিন আমি আবারও বলি ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই বলেছেন মেটিকুলাস প্ল্যান। এই প্ল্যানের একটা অংশ হিসেবে এই প্ল্যানে কিন্তু সেনাপ্রধান যে জড়িত না এটা বলার তো সুযোগ নাই। কারণ সেনাপ্রধান আপনি দেখেছেন যেখানে উনার গণভবনকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ছিল, উনি তো এই নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। এবং বলা হয় তিনি এই যে তথাকথিত ছাত্রদেরকে ডেকে এনেছেন এবং শেখ হাসিনাকে বলেছেন কোনো অসুবিধা নাই, আমি আছি, আমি সব টেক কেয়ার করবো। কিন্তু মূলত তিনি শেখ হাসিনাকে বলেছেন কোনো অসুবিধা নাই, এভরিথিং ইজ ফাইন। অপরপক্ষে তিনি তথাকথিত ছাত্রদেরকে বলেছেন তোমরা আসো, তোমরা গেরাও তো, আমি গেট খুলে দেবো। তো বিষয়টা এরকম আগে যে বরের ঘরের মাসি চুরের ঘরের কি একটা আছে না, পিসির ঘরের মাসি, আমি ভুলে গেছি। তো বিষয়টা এরকম আর কি, মানে চুরতে বলে চুরি করো, গৃহস্থকে বলে যে ঠিক আছে। একদিন আগেই আজ তাক বাংলায় আপনাদের দেখিয়েছি
চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনি বাংলাদেশ ছাড়েন। মঙ্গলবার 7ই জানুয়ারি রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেন খালেদা জিয়া। জানা গিয়েছে মঙ্গলবার স্থানীয় সময় রাত 11:46 কাতারের আমিরের পাঠানো একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেন খালেদা জিয়া। স্ক্রিনে আপনারা সেই বিমানটির ছবি দেখতে পাচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে, রোগের অছিলায় বা চিকিৎসা করার বাহানায় কি বাংলাদেশ ছেড়ে পালালেন খালেদা জিয়া? বাংলাদেশের রাজনৈতিক মহলে কিন্তু এ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। কারণ কি? কারণ হিসেবে উঠে আসছে একাধিক তথ্য। বাংলাদেশে এই মুহূর্তে ক্রমশই জোরালো হয়েছে নির্বাচন করানোর দাবি। আর নির্বাচন হলে গণতান্ত্রিক দেশ হিসেবে সেই নির্বাচনে লড়ার অধিকার রয়েছে শেখ হাসিনার দল আওয়ামী লীগের। যদিও বৈষম্য বিরোধী আন্দোলনে জেরে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা, এমনকি সম্প্রতি তার পাসপোর্ট বাতিল করা হয়েছে অন্তর্বর্তী সরকারের তরফে। ভারতের কাছেও সরাসরি হাসিনাকে ফেরত চাওয়া হবে বলে সূত্রের খবর। প্রয়োজনে ভারতে গিয়ে হাসিনাকে জেরা করতে পারে বাংলাদেশের তদন্তকারীরা, এই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছিল না বাংলাদেশের বিভিন্ন মিডিয়ায়। এদিকে খালেদা জিয়া যেদিন দেশ ছাড়লেন সেদিনই আবার হাসিনার ভারতে থাকার মেয়াদ বাড়িয়ে দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। এদিকে বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক থেকে শুরু করে আইনজীবী অনেকেই এটা এক বাক্যে বলছেন, যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে হাসিনার জয় কেউ আটকাতে পারবে না। আর এটা ভেবেই সম্ভবত ভয় পেয়ে গিয়েছেন খালেদা জিয়া, কারণ তিনি ভালোই জানেন হাসিনা ফের ক্ষমতায় এলে তাকে জেলে পোড়া হতে পারে ফের। তাই কি আগেভাগেই চিকিৎসার অছিলায় দেশ ছাড়লেন বিএনপি প্রধান। বিএনপি সূত্রে খবর, ঢাকা থেকে খালেদা জিয়া প্রথমে যাবেন লন্ডন, মানে সেখানে যান ঢাকা থেকে লন্ডনে। সেখানে তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে বলে খবর পাওয়া গিয়েছিল। সেখানে কিছুদিন ট্রিটমেন্টের পর আমেরিকার মেরিল্যান্ডে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হাসপাতালে খালেদা জিয়ার ট্রিটমেন্টের কথা রয়েছে। বিএনপি প্রধান শেষবার 2017 সালের 15ই জুলাই লন্ডন সফরে গিয়েছিলেন। এরপর তার আর কোনো বিদেশ সফর হয়নি। লন্ডনে ছেলে তারেক রহমানের সঙ্গেও দেখা হবে খালেদা জিয়ার, যেটা জানা গেছে যে লন্ডনে চিকিৎসা সংক্রান্ত এবং সার্বিকভাবে সব দেখরেখ করবেন তারেক রহমান। লন্ডনে পুত্রবধূ জুবাইদা রহমান ও নাতনি জায়েমা জারনাজ রহমান খালেদা জিয়াকে স্বাগত জানিয়েছেন। 7 বছর পর মা ছেলের দেখা হয়েছে। স্বাভাবিকভাবেই এত বছর পর খালেদা জিয়া ও তারেক রহমানের সাক্ষাৎকার নিয়ে জল্পনা ছড়িয়েছে। এদিকে বাংলাদেশে বিএনপির শীর্ষ নেতৃত্ব যারা রয়েছেন তারা জোর কদমে চাইছেন, মনে প্রাণে চাইছেন যাতে তারেক জিয়া বা তারেক রহমান তিনি বাংলাদেশে ফিরে আসুন, বিএনপির কন্ট্রোল তিনি নিন এবং তিনি সরকার গঠন করতে, মানে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে মুখ্য ভূমিকা পালন করুন। কিন্তু তারেক রহমান কি এখন বাংলাদেশে ফিরতে পারবেন? এটাও একটা বড় প্রশ্ন। এবারে এই যে মা আর ছেলের সাক্ষাৎ, এই সাক্ষাতে দেশ দল ছাড়াও ভবিষ্যতের রাজনীতি নিয়ে অনেক কথাবার্তা চলছে বলে জানতে পারা যাচ্ছে। জানা গেছে দীর্ঘদিন ধরেই নানা শারীরিক সমস্যায় ভুগছেন বিএনপি নেত্রী তথা বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন তিনি। 2018 সালে একটি দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যাওয়ার পর তার অসুস্থতা আরো বাড়ে। এর মধ্যে কয়েকবার তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণেও পড়েন, একাধিকবার তার মৃত্যুর গুজবও ছড়ায়। এমন পরিস্থিতিতে দল ও পরিবারের পক্ষ থেকে হাসিনা সরকারের কাছে তার বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে আবেদন করা হয়, কিন্তু সরকার তাতে সাড়া দেয়নি বলেই অভিযোগ। মঙ্গলবার খালেদা জিয়া বাংলাদেশ ইস্যুতে ঘুরে যাচ্ছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি। প্রথম দাবার চালিয়ে তা বুঝিয়ে দিল কিছুদিনের মধ্যে শপথ নিতে যাওয়া ট্রাম্প ও তার প্রশাসন। আর এই বিষয়টি বুঝতে হলে একটু পেছন থেকে ঘটনার বর্ণনা শুরু করতে হবে। জুলাই আগস্টে মার্কিন ডেমোক্রেট দলের ষড়যন্ত্র বাস্তবায়ন করার পর গত বছরই জুলাইয়ের 23 তারিখ চাকরির মেয়াদ শেষ হয় ডেমোক্রেট দলের নিয়োগ করা রাষ্ট্রদূত পিটার ডি হাসের। এরপর থেকে এখন পর্যন্ত আর কোন অ্যাম্বাসেডর পাঠায়নি যুক্তরাষ্ট্র। যদিও আজ থেকে আরো 8 মাস আগেই বাইডেন প্রশাসন পরবর্তী অ্যাম্বাসেডর কে হবেন তা নির্ধারণ করে রেখেছিল। ডেভিড মেলকে গত বছরের মে মাসেই পিটার ডি হাসের স্থলাভিষিক্ত করেছিলেন বাইডেন। কিন্তু দেখা যাচ্ছে এই ষড়যন্ত্রকারী হাসের পর এখন পর্যন্ত ডেভিড মেল নামে কোন অ্যাম্বাসেডর বাংলাদেশে আসেননি। কারণ অনুসন্ধানে দেখা যায় মে মাসের 9 তারিখ যে নিয়োগপত্রটি দেওয়া হয় ইউএস এর সিনেটের পক্ষ থেকে সেটি এবছরের জানুয়ারি 3 তারিখ বাতিল করে প্রেসিডেন্ট বরাবর ফেরত পাঠানো হয়। এর মানে হচ্ছে শপথ নেয়ার আগেই ট্রাম্প তার প্রথম একটি কম্পন দিল বাংলাদেশের বর্তমান অবৈধ ইউনূস সরকারকে। আরেকটু বিস্তারিতভাবে বললে বাইডেন প্রশাসনের কোন কর্মকর্তাকেই ট্রাম্প প্রশাসন কোনো কাজে যে রাখছেন না তা পরিষ্কার বুঝিয়ে দিলেন।
অবৈধ ইউনূস সরকারের জন্য আশঙ্কার বিষয় হচ্ছে বাংলাদেশের মতো একটি ছোট রাষ্ট্রে বিগত দিনে কে রাষ্ট্রদূত হচ্ছে, কোন সরকারের কে নিয়োগ পেল সেটা নিয়ে পরবর্তী সরকার কোনোদিন এত মাথা ঘামায়নি। তবে এবার ট্রাম্পের এমন সিরিয়াস হওয়া দেখে রীতিমতো জ্বর উঠে যাচ্ছে ষড়যন্ত্রে বিশ্বখ্যাত ইউনূস ও তার জঙ্গি কিশোর গ্যাংয়ের। যদি রাষ্ট্রদূত প্রেরণের মতো এত ছোট একটি বিষয়ে ট্রাম্প এতটা গুরুত্ব দেয়, তাহলে ২০ জানুয়ারি শপথের পর একটি বড় ঝড় যে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে তা বলা বাহুল্য। অন্যদিকে ইতোমধ্যেই বিশ্ব দেখল এক বিরল ঘটনা, যে কানাডা আর যুক্তরাষ্ট্রের সম্পর্ক ছিল বিশ্বে উদাহরণ দেওয়ার মতো। সেই কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোকে রীতিমতো পদত্যাগ করিয়ে ছাড়লেন ট্রাম্প, তাও শপথেরই আগে। আর তার কারণ কোনো না কোনো জায়গা থেকে ভারতের সাথে যুক্তরাষ্ট্রের বন্ধুত্বকে সব থেকে গুরুত্ব দেওয়ার নজির। My friend, India's friend, the President of the United States of America, Mr. Donald Trump. The First Lady and I have just traveled 8,000 miles around the globe to deliver a message to every citizen across this nation. America loves India. America respects India. And America will always be faithful and loyal friends to the Indian people. যদি 1000 কিলোমিটার দূরের কানাডা ভারতের দ্বন্দ্বকে মাথায় নিয়ে ট্রুডোর বিরুদ্ধে ট্রাম্প এমন কঠিন হতে পারে, সেখানে ভারতের গায়ে বিষ ফোড়ার মতো অবৈধ ইউনূস ও তার পাকিস্তানপন্থী জঙ্গি কিশোর গ্যাংদের সর্বোচ্চ শিক্ষা দেওয়ার জন্য ট্রাম্প কত বড় পদক্ষেপ নেবে সেটা ইতোমধ্যে বাংলাদেশের ব্যবসায়ী থেকে একদম খেটে খাওয়া দিন মজুরও বুঝতে পারছে। কারণ ইউনূস শুধু মোদিরই বিষ ফোড়া না, খুদ ট্রাম্পেরও সরাসরি শত্রু। দেশের এবং আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, গত 5 আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের উপর মানুষের অনাস্থা যতটুকু ছিল তার দ্বিগুণ হারে জনপ্রিয়তা বাড়ছে অবৈধ ইউনূসের ব্যর্থ রাষ্ট্র পরিচালনা আর আনুষ্ঠানিকভাবে সরকারে না যেতেই জামাত এবং বিএনপির জনসাধারণের উপর অত্যাচার দেখে। পাশাপাশি শেখ হাসিনা তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে আন্তর্জাতিক পর্যায়ে যত বন্ধু রাষ্ট্র তৈরি করেছে তার প্রত্যেকেই এখন পেব্যাক করছে শেখ হাসিনাকে পূর্ণাঙ্গ সমর্থন দিয়ে। আর সেখানেই সকল রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, খালেদা জিয়া বাংলাদেশে ফিরে আসতে পারবেন কি পারবেন না সেটা নিয়ে সন্দেহ থাকলেও শেখ হাসিনা যে প্রধানমন্ত্রী হিসেবেই খুব শীঘ্রই বাংলাদেশে ফিরবেন এবং ইউনূস সহ প্রত্যেকটি সমন্বয়ক নামক জঙ্গিদের বিচার নিশ্চিত করবেন তা সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সবগুলো ভিডিও পড়ে মনোযোগ সহকারে দেখেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ ঘটেছে তা কিছু তা বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। চলুন এর বিষয়ে আমরা ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখে আসি। যে আপনারা সারা বাংলাদেশে শেখ হাসিনা গণসংবর্ধনা কমিটি গঠন করুন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনা ইনশাল্লাহ খুব শীঘ্রই ইনশাল্লাহ দেশে ফিরবেন। প্রধানমন্ত্রী হিসেবে ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে উনি দেশে ফিরবেন। তো এখন আমাদের কাজ হচ্ছে যে আন্তর্জাতিক পর্যায়ে যে কাজগুলো যারা করা দরকার তারা আন্তর্জাতিক পর্যায়ে তারা তাদের কাজগুলো করতেছে, কূটনীতিক কাজ যাদের করা দরকার তারা ওই কাজগুলো করতেছে। আমাদের যারা আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন, অঙ্গ সংগঠন এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছি, আমরা যারা সারা বাংলাদেশে বঙ্গবন্ধু সৈনিকের আছি, আমাদের কাজ হচ্ছে শেখ হাসিনা সংবর্ধনা কমিটি গঠন করা। আমাদের প্রত্যেকটি গ্রামে গ্রামে গ্রাম কমিটি, গ্রাম শেখ হাসিনা সংবর্ধনা কমিটি, ওয়ার্ড কমিটি, থানা কমিটি, জেলা কমিটি, নগর কমিটি, ওয়ার্ড কমিটি গঠন করতে হবে। এইভাবে কমিটি গঠন গুলো করে আমাদের এই সংবর্ধনাতে যেন তাকে রিসিপশন যেদিন করা হবে সেদিন যেন আমাদের 1 কোটি লোকের উপস্থিতি যেন আমাদের থাকে। অবশ্যই আমাদের সেই কাজটি করতে হবে। আমি সকলকে বলবো যে যারা নেতৃত্ব আছেন দলের তাদেরকে বলবো যে আপনারা এখন থেকে আজকে থেকে এই কাজটি শুরু করুন, শেখ হাসিনা গণসংবর্ধনা কমিটি গঠন করা শুরু করুন। শেখ হাসিনাকে বাংলাদেশে 1 কোটি লোকের মাধ্যমে 1 কোটি লোকের সংবর্ধনা দিয়ে তাকে বাংলাদেশে ফিরিয়ে নিতে হবে। এই কাজটি এখনই করতে হবে। অনেক এই কাজটি করার অনেক ফজিলত আছে। কারণ ফজিলত আছে আমি বলি যে নাম্বার 1 হচ্ছে যে এই কাজটি যদি এখন করেন, দলের এই ক্রান্তিকালে এখন যদি এই কাজটি করেন, যেটি হবে নাম্বার 1 হচ্ছে আপনি প্রকৃত বঙ্গবন্ধুর সৈনিক এবং শেখ হাসিনার সৈনিক বের করতে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দল যখন ক্ষমতা থাকে তখন তো অনেক হাইব্রিড থাকে, যেমন অনেক অভিযোগ করছে যে বিভিন্ন সংগঠনের নেতাকর্মী আমাদের দলে ঢুকে পড়েছে। এখন যদি এই কাজটি করতে পারেন তাহলে প্রকৃত পক্ষে বঙ্গবন্ধুর সৈনিক আপনি বের করতে পারবেন।
নাম্বার ওয়ান। সেকেন্ড থিং হচ্ছে যে এখন যদি এই কাজটি করতে পারেন, এখন মানুষ জিমে আছে, মানুষ অনলাইন ফেসবুকে আছে, এখন যদি এই কাজটি করতে পারেন তাহলে দল গতিশীল হবে এবং দল চাঙ্গা হবে। আপনারা যারা করবেন, দলের যারা দায়িত্বে আছেন, তারা অনলাইনে বসে সারা বাংলাদেশে খোঁজখবর নিয়ে, আপনাদের সাথে তো যোগাযোগ আছে অনলাইনে, সবার সাথে, সব নেতা কর্মীদের সাথে যোগাযোগ আছে। আপনারা গ্রাম কমিটি করে ফেলুন, ওয়ার্ড কমিটি করে ফেলুন, প্রত্যেকটি জায়গায় আপনারা শেখ হাসিনা সংবর্ধনা কমিটি করে ফেলুন। শেখ হাসিনা সংবর্ধনা কমিটি করে আপনারা প্রস্তুতি নিয়ে রাখুন। 26শে মার্চের আগে আমাদের প্রস্তুতি নিয়ে রাখতে হবে। এই 1 মাসের ভিতরে আমাদের কমিটি করে একদম রেডি করতে হবে। 26শে মার্চের আগে আমাদের ফাইনাল প্রস্তুতি নিয়ে রাখতে হবে। সো এখনই আপনারা এই কাজটি করবেন, যে দলকে চাঙ্গা করার জন্য, গতিশীল করার জন্য এবং শেখ হাসিনাকে সংবর্ধনা দেওয়ার জন্য 1 কোটি লোকের যাতে সমাবেশ হয় সেইভাবে আপনারা কমিটিগুলো গঠন করতে থাকেন। আর কমিটি এখন অবশ্যই কমিটি গঠন করতে হবে। বিভিন্ন জায়গায়, অনেক জায়গায় আছে, বিভিন্ন জায়গায় দীর্ঘদিন যাবৎ অনেকে আসে, রাজনীতি করার ফলেও কমিটিতে আসতে পারে নাই, অনেকের ত্যাগ আছে, তিতিক আছে, প্রকৃত বঙ্গবন্ধুর সৈনিক, এদেরকে দিয়ে এখন কমিটি গঠন করে ফেলতে হবে। টকবগে তরুণদেরকে নিয়ে কমিটি গঠন করতে হবে। ছাত্রলীগ ভাইদেরকে বলবো, তোমরা আমাদের ভাই, তোমাদের কোনো সমালোচনা করবো না, তোমরা কমিটি করে ফেলো। কারণ বিভিন্ন জায়গায় 15 বছর 20 বছর হয়ে গেছে, কোনো কমিটি হয় নাই, কোনো নতুন কোনো নেতৃত্ব তৈরি হয় নাই। অনেক টকবগে তরুণ আছে শেখ হাসিনার জন্য জীবন দিতে চায়, শেখ হাসিনার জন্য রক্ত দিতে চায়, কিন্তু তারা সুযোগ পাচ্ছে না, তারা কমিটিতে অন্তর্ভুক্ত হতে পারছে না, তারা তাদের পারফরমেন্স শো করতে পারছে না, তারা যে রক্ত দিবে সেই রক্ত দেওয়ার সুযোগটুকু পাচ্ছে না। তাই তোমাদেরকে বলবো, ছাত্রদেরকে বলবো, তরুণ টকবগে নেতৃত্ব দিয়ে, ইয়াং ছেলেবেলেদেরকে দিয়ে তোমরা সারা বাংলাদেশের সবগুলো কমিটিগুলো গঠন করে ফেলো। কারণ এগুলো দিয়ে যারা বয়স হয়ে গেছে, বয়সের বারে যারা নতজানু, তাদেরকে দিয়ে এই আন্দোলন হবে না। আমাদের বিরুদ্ধে আন্দোলন কারা করেছিল? ছাত্ররা, টকবগে ছাত্ররা রক্ত দিয়েছিল। এইরকম আমাদেরকে এরকম টকবগে তরুণদেরকে নিয়ে, অল্প বয়সের তরুণদেরকে নিয়ে নতুন কমিটি গঠন করতে হবে। অবশ্যই এটা করতে হবে। কেন করতে হবে? আমি 30 সেকেন্ডের একটা উদাহরণ দিয়ে বলছি। আমি এক ছেলেকে বললাম, ছাত্রলীগের এক নেতাকে, দায়িত্বশীল নেতাকে বললাম যে তোমরা আগামীকালকে এই প্রোগ্রামটা করাতে উচিত। তো সে বলতেছে যে ভাই আমার তো বাচ্চা আছে, কালকে বাচ্চাকে সকালে স্কুলে নিতে হবে, আমি কিভাবে করবো ভাই? সো যেই ছেলে ছাত্রলীগের দায়িত্বে আছে, তার বাচ্চাকে স্কুলে নিতে হবে, তাকে দিয়ে আপনি রক্ত দেওয়াবেন, তাকে দিয়ে আপনি আন্দোলন করাবেন? এটা কি সম্ভব? শুধু একটা উদাহরণ দিলাম, ভেঙে ভেঙে সব জায়গার উদাহরণ দেওয়ার দরকার নেই, বুঝে নিবেন। সে তার বাচ্চাকে ভালোবাসে, সে তার বাচ্চার জন্য জীবন দিতে রাজি আছে, কিন্তু শেখ হাসিনার জন্য তো সে জীবন দিবে না। এখন তার ভালোবাসা তার বাচ্চার প্রতি চলে গেছে। সো এই জন্য ফ্রেশ টকবগে তরুণদেরকে, যারা বঙ্গবন্ধুর প্রেমে উজ্জীবিত, শেখ হাসিনাকে যারা ভালোবাসে, রাজপথে ডাক দেওয়ার সাথে সাথে ঝাঁপিয়ে পড়বে, এরকম তরুণদেরকে নিয়ে কমিটি গঠন করতে হবে। শেখ হাসিনা সংবর্ধনা কমিটি গঠন করতে হবে সম্মিলিতভাবে, সবাইকে নিয়ে শেখ হাসিনা সংবর্ধনা কমিটি গঠন করে আমাদেরকে শেখ হাসিনাকে ফিরিয়ে নিতেই হবে। এই দেশটাকে মনে রাখবেন, এই দেশটাকে বাঁচাতে হলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোনো বিকল্প নাই। সো তাই আমাদেরকে শেখ হাসিনাকে 1 কোটি লোকের সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিতেই হবে। 26 এই কাজটা করতে হবে, যে 26শে মার্চের আগে আমাদের সেই কাজটা সম্পূর্ণ করতে হবে। আমি গোপালগঞ্জবাসীর সাথে কথা বলেছি। গোপালগঞ্জে 13 লক্ষ ভোটার আছে। 13 লক্ষ ভোটার থেকে গোপালগঞ্জবাসী আমাকে কথা দিয়েছে, গোপালগঞ্জবাসী যে কোনো প্রয়োজনে গোপালগঞ্জে 10 লক্ষ গোপালগঞ্জবাসী প্রস্তুত আছে। এখন যদি একটা জেলা থেকে 10 লক্ষ মানুষ প্রস্তুত থাকে, তাহলে সব জায়গায় থেকে যদি আমরা অল্প অল্প করে লোক যদি নিতে পারি, যে কমিটি, শেখ হাসিনা সংবর্ধনা কমিটিটা যদি আমরা করতে পারি, তাহলে সব জায়গা থেকে এরকম ভাবে আপনারা কমিটিটা করবেন। আমাদের কত লক্ষ গ্রাম আছে, কত হাজার ওয়ার্ড আছে, এইগুলো আপনারা ভাগ করবেন। ভাগ করে এমন ভাবে একটা কমিটি গঠন করবেন যে 1 কোটি 30 লক্ষ লোকের কমিটি গঠন করবেন, যাতে যদি কেউ যদি নাও আসতে পারে, অন্তত পক্ষে 30% বাদ গেলেও যেন 1 কোটি লোকের সমাবেশ যেন, উপস্থিতি যেন সেদিন থাকে। সো তাই আমি বলবো, যে ভাইদেরকে বলবো যে আপনারা এখনই কমিটিগুলো করুন। যারা তরুণ, টকবগে তরুণ, যারা রাজনীতি করতে চায়, যারা বঙ্গবন্ধুকে ভালোবাসতে চায়, তাদেরকে সে ভালোবাসার সুযোগগুলো দেন। অনেক জায়গায় অসংখ্য নেতাকর্মী, কোনো পরিচয় দেওয়ার মতো কোনো সুযোগ নাই, রাজনীতি করার মতো কোনো সুযোগ নাই।
তাদেরকে সেই সুযোগটুকু দেন, তাদেরকে রাজনীতি করার মতো সুযোগ দেন। অনলাইনে বসে বসে জুমে, হোয়াটসঅ্যাপে বসে বসে জুমে মিটিং করে করে কমিটিগুলো গঠন করে ফেলেন। আমাদেরকে অবশ্যই এই কাজটি করতে হবে। অবশ্যই বঙ্গবন্ধু কন্যাকে 1 কোটি লোকের সংবর্ধনা দিতে হবে, নয়তো পৃথিবীর কেউ কিন্তু একটি কথা মনে রাখবেন, বিমান দিয়ে এনে কিন্তু কেউ বাংলাদেশে প্রধানমন্ত্রী এনে দিয়ে যেতে পারবে না। আমাদেরকে এই রাজপথে অবস্থান নিতে হবে, আমাদেরকে এই মাঠে অবস্থান নিতে হবে, আমাদেরকে এই মাঠে শক্তি প্রদর্শন করতে হবে, আমাদেরকে এই মাঠে রক্ত জড়াতে হবে, আমাদেরকে এই রাজপথে রক্ত জড়াতে হবে। অন্য কেউ এই কাজটি করবে না। তাই আমি বলবো ছাত্রলীগ, যুবলীগ সহ যারা আছেন, স্বেচ্ছাসেবক লীগ, কিছু শ্রমিক লীগ, যুব মহিলা লীগ সহ সবাইকে অনুরোধ করব, আপনারা যার যার মতো করে আজকে থেকেই জুমে সম্মেলন করে বিভিন্ন জায়গায়, ওয়ার্ডে, ইউনিয়নে, থানায়, উপজেলায়, জেলায়, সব জায়গায় একটা রব তোলেন। শেখ হাসিনা 26 তারিখের আগে ইনশাল্লাহ শেখ হাসিনা বাংলাদেশে আসবে। আমরা সংবর্ধনা প্রস্তুতি কমিটি করতেছি। একটা রব তোলেন, বাংলাদেশের একটা ভাইব তৈরি করেন যে প্রধানমন্ত্রী আসছে, রাজপথ কাঁপছে, শেখ হাসিনা আসছে, রাজপথ কাঁপছে। এটা আপনারা গড়ে তুলুন। আজকে থেকে বাংলাদেশে 1 কোটি লোকের গণসংবর্ধনার প্রস্তুতি। আওয়ামী লীগ আগামী 2-3 মাসের মধ্যে পূর্ণাঙ্গভাবে বাংলাদেশের রাজনীতিতে ফিরবে, তবে সেটি কিভাবে হতে পারে তা নিয়ে কোনো ধারণা দেননি তিনি। সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বিবিসি বাংলাকে এসব কথা বলেন। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। আগামী 19 জানুয়ারি আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে তার দিক নির্দেশনামূলক ভাষণ দেওয়ার কথা রয়েছে। উদ্যোগটি সফল হলে এটি হবে শেখ হাসিনার সঙ্গে তার নেতাকর্মীদের প্রথম বৈঠক। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বলেন, শেখ হাসিনা সহ দলের নেতারা এর মধ্যেই তৃণমূলের ইউনিট নেতাদের সাথে আলোচনা শুরু করেছেন। লেভেল প্লেইং ফিল্ড হলে নির্বাচনেও যাব, এটাই আওয়ামী লীগের ঐতিহ্য। আমরা দলকে সংগঠিত করার কার্যক্রম শুরু করেছি। রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জুবাইদা নাসরিন বলেন, শেখ হাসিনা বা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে কোনো নিষেধাজ্ঞা নেই, তাই তিনি দলের নেতাকর্মীদের সাথে বৈঠক করতেই পারেন। এমন বৈঠক হতে পারে দলকে টিকিয়ে রাখার একটি রাজনৈতিক কৌশল। তবে সে বৈঠকে শেখ হাসিনা কি বার্তা দেন সেটাই দেখার বিষয়। আসলে কি করছে আওয়ামী লীগ? শেখ হাসিনা এর মধ্যেই ব্রিটেন সহ কয়েকটি দেশের আওয়ামী লীগের সিনিয়র নেতাদের পাশাপাশি বাংলাদেশের তৃণমূল পর্যায়ের বেশ কিছু নেতার সঙ্গে ফোনে কথা বলেছেন। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ বিতর্কিত কয়েকজনকে সব কার্যক্রম থেকে দূরে থাকতে এবং গণমাধ্যমে আওয়ামী লীগের পক্ষে কোনো মন্তব্য না করতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে তথ্য পাওয়া গেলেও এর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এর মধ্যেই খবর এসেছে আগামী 19 জানুয়ারি শেখ হাসিনা তার দলের নেতাদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করবেন। ফারদিন সানি, দেশ রূপান্তর। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও ফুটেজগুলি মনোযোগ সহকারে দেখেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশের ঘটনার সাথে আমাদের থেকে কি হচ্ছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে উদ্দেশ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।